তারানাথ তান্ত্রিক ও অভিশপ্ত মূর্তির আগমন। কলমে শর্মিষ্ঠা চ্যাটার্জি। সালটা 1916। মাসটা ছিল জ্যৈষ্ঠ মাসের শেষের দিক। বাইরে সূর্যের আলো ফেটে পড়ছে, তার সঙ্গে খুব গরম। এই রকমই জ্যৈষ্ঠ মাসের এক রবিবার দিন সকালে তারানাথের বৈঠকখানায় বসে আমি আর কিশোরী তারানাথের সঙ্গে গল্প করতে করতে চারির হাতে তৈরি ঘিয়ে ভাজা পরোটা আর কাশ্মীরি আলুর দম খাচ্ছিলাম। আমার প্রিয় বন্ধু কিশোরী সেন খেতে খেতে তারানাথকে হঠাৎ বলে ওঠে, জ্যোতিষ মশাই, আমার এক স্কুলের ছোটবেলার বন্ধু একটা বড় বিপদে পড়েছে। ওনা কিছুতেই এই বিপদ থেকে বেরোতে পারছে না। ও বলছিল যে একবার আপনার সাথে দেখা করবে। তা আজ সন্ধ্যাবেলা আপনি কি ফাঁকা আছেন? কিশোরীর কথা শুনে তারানাথ বলল, তোমার বন্ধুর বিপদটা কি সেটা কি তুমি জানো? কিশোরী তারানাথের কথা শুনে বলল, তা তো ঠিক জানি না ঠাকুরমশাই। ওর বিপদের কথা খোলাখুলি আমাকে বলেনি। ও শুধু আপনার সঙ্গে দেখা করতে চেয়েছে। এবার আপনি যদি অনুমতি দেন তাহলে আজ সন্ধ্যাবেলা ওকে আপনার বাড়িতে নিয়ে আসব। কিশোরীর কথা শুনে তারানাথ বলল, আচ্ছা আচ্ছা, বেশ বেশ। তাহলে আজ সন্ধে 7টা নাগাদ তোমার স্কুলের ছোটবেলার বন্ধুটিকে আমার বাড়িতে নিয়ে এসো বরঞ্চ। তারানাথের কথা শুনে কিশোরী হাসি মুখে বলল, আচ্ছা, বেশ বেশ। এরপর আমরা দুজন পরোটা আর আলুর দম খাওয়া শেষ করে তারানাথের সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়ি ফিরে আসি। সন্ধে 6:45 নাগাদ আমি, কিশোরী আর কিশোরীর সেই ছোটবেলার বন্ধু তারানাথের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তারানাথের বাড়ি যাওয়ার সময় পথে একটা তেলে ভাজার দোকান থেকে গরম গরম পেঁয়াজি আর আলুর চপ কিনে নিয়ে তারানাথের বাড়ি প্রবেশ করি। তারপর চপের ঠোঙাটা চারির হাতে দিয়ে বলি, চারিমা, চট করে আমাদের জন্য এই চপের সঙ্গে তেল লঙ্কা দিয়ে ভালো করে মুড়ি মেখে আনতো দেখি। আমরা তোমার বাবার ঘরে গিয়ে বসছি। চারি তখন আমার কথায় মাথা নেড়ে হেঁসেলের দিকে চলে যায়। আর আমরা তারানাথের ঘরে প্রবেশ করতেই তারানাথ আমাদের দেখে বলল, আরে এসো এসো, তোমাদের জন্যই তো এতক্ষণ অপেক্ষা করে বসে আছি। আমরা তক্তপোষের ওপর বসতেই তারানাথ কিশোরীর পাশে থাকা রোগা ছিমছাম দেখতে কম বয়সী ছেলেটিকে দেখে নিয়ে কিশোরীকে জিজ্ঞাসা করল, এই তোমার ছোটবেলার বন্ধু? কিশোরী বলল, হ্যাঁ জ্যোতিষ মশাই, ওই হলো আমার একদম ছোটবেলাকার বন্ধু। এরপর তারানাথ কিশোরীর সেই বন্ধুটিকে নাম জিজ্ঞাসা করল। আচ্ছা, আপনার নাম কি? কিশোরীর সেই বন্ধুটি তারানাথের দিকে তাকিয়ে বলল, নমস্কার ঠাকুরমশাই, আমার নাম অতীন ঘোষ। আমি কিশোরীর ছোটবেলার বন্ধু। আমার বাসা ছিল কলকাতায়, কিন্তু এখন আমি ব্যবসা সূত্রে পরিবার নিয়ে ওই গত 6 বছর ধরে বর্ধমানে জামালপুর গ্রামে থাকি। এরপর কিশোরীর বন্ধু অতীন ঘোষ হঠাৎ করেই আমাদের সামনে কাঁদতে কাঁদতে তারানাথের পায়ে পড়ে বলে, ঠাকুরমশাই, আপনি দয়া করে আমার পরিবারটাকে রক্ষা করুন। আমি যে বড় একটা বিপদে পড়েই আপনার কাছে এসেছি। সেই সুদূর জামালপুর গ্রাম থেকে আপনার সঙ্গে দেখা করতে আমি বড় বিপদে পড়ে এসেছি। অতীন ঘোষকে ওইভাবে পায়ে পড়ে কাঁদতে দেখে তারানাথ একটু লজ্জিত হলেন। তারপর অতীন ঘোষকে দুহাত দিয়ে তুলতে তুলতে বললেন, অতীন, তুমি কেঁদো না। তুমি কি বিপদে পড়েছো আমাকে ঠিক গুছিয়ে বলো তো শুনি। অতীন ঘোষ তখন চোখ মুছতে মুছতে তক্তপোষের ওপর বসে তারপর বলতে শুরু করল, ঠাকুরমশাই, আমার বাড়ি হলো বর্ধমানের জামালপুর গ্রামে। আমাদের পৈতৃক ব্যবসা হলো মুদিখানার ব্যবসা। এই ব্যবসা আমাদের ঠাকুরদার আমলের ব্যবসা। গত 20 বছর ধরে এই মুদিখানার ব্যবসা রমরমিয়ে আমাদের চলছে, কিন্তু এই বছরের অক্ষয় তৃতীয়ার পর থেকে এমন কি হলো যে আমাদের ব্যবসা আর আমাদের পরিবারের উপর বড় বিপদের ছায়া নেমে এলো। অতীনের মুখ থেকে বিপদের কথা শুনে তারানাথ বলল, কি বিপদ তোমার পরিবারে নেমে এসেছে পরিষ্কার করে বলো তো।
ইতিমধ্যেই চারি আমাদের চারজনের জন্য চপ, তেল, কাঁচা লঙ্কা আর চানাচুর দিয়ে মাখা মুড়ি আর চা নিয়ে ঘরে ঢুকতেই তারানাথ চারিকে টেবিলের ওপর খাবারগুলো রাখতে বলে। চারি টেবিলের ওপর খাবারগুলো রেখে চলে যেতেই আমরা চারজন এক এক করে প্লেট থেকে একটা একটা করে পেঁয়াজি হাতে তুলে নিয়ে কামড় বসাই। অতীন পেঁয়াজিটায় একবার কামড় বসিয়ে তারপর বলতে শুরু করে, প্রতি বছর আমাদের দোকানে অক্ষয় তৃতীয়ার দিন ধুমধাম করে গণেশ লক্ষ্মী পুজো হয়। এবারেও আমাদের দোকানে খুব বড় করে ধুমধাম করে অক্ষয় তৃতীয়া পালন হয় এবং আমরা বাড়ির সকলে মিলে মহা ধুমধাম করে অক্ষয় তৃতীয়া পালন করি। ঠাকুরমশাই, আমার পরিবারটা হলো যৌথ পরিবার। আমরা গত 20 বছর ধরে একসঙ্গে মিলেমিশে বসবাস করি। আমার পরিবারে আমি, আমার স্ত্রী নন্দা, আমার ছোট 5 বছরের ছেলে পল্লব, আমার ছোট ভাই মৃন্ময় আর তার স্ত্রী জয়া, আর তাদের 2 ছোট ছোট ছেলে মেয়ে মন্দিরা, অপূর্ব, আর বাবা মা আর আমার বিধবা বোন নাম শ্রীতমা। শ্রীতমা অবশ্য আমাদের বাড়ির এক কোণে একটা ঘরে ওর ছেলে নরেনকে নিয়েই থাকে গত 3 বছর ধরে, ওর স্বামী মারা যাওয়ার পর থেকেই। এই 11 জন মিলে আমরা একটা বাড়িতে থাকতাম। আমি আর আমার বাবা মিলে মুদিখানার দোকানটা সামলাতাম, আর আমার ছোট ভাই মৃন্ময় আমাদের গ্রামে পোস্ট অফিসে চাকরি করে। অক্ষয় তৃতীয়ার পরদিন থেকে আমাদের বাড়িতে প্রতিনিয়ত নানা ধরনের ঘটনা ঘটতে শুরু করে। প্রথম ঘটনাটা শুরু হয় আমার বাবাকে দিয়ে। অক্ষয় তৃতীয়ার পরদিন রাতের বেলা খাওয়া দাওয়া সেরে বাবা নিজের ঘরে ঘুমোতে যান। হঠাৎ মাঝরাতে একটা ডাকে বাবার ঘুমটা ভেঙে যায়। বাবার ঘুমটা ভেঙে যেতেই বাবা শুনতে পায় তাকে যেন ঘরের জানালার ওপাশ থেকে কেউ ডাকছে আর বলছে, এই অরুণ, অরুণ, আমার সঙ্গে চল, আমি তোকে আজ একটা জায়গায় নিয়ে যাব। জানালার বাইরে থেকে এই কথাগুলো শুনতে পেয়ে আমার বাবা প্রথমে ভাবে গ্রামের বা বাড়ির হয়তো কেউ ইচ্ছে করে তার সঙ্গে ইয়ার্কি করছে। এরপর বাবা জানালার বাইরে থেকে ভেসে আসা কথাগুলো কানে না নিয়েই ঘুমিয়ে পড়ে। আবার পরদিন রাত্রিবেলা যথারীতি বাবার ঘরে ওই জানালার বাইরে থেকে সেই ডাকটা শুনতে পায়। সেই আগের দিন রাতের মতো কে যেন বলছে, এই অরুণ, অরুণ, আমার সঙ্গে চল, আমি তোকে একটা জায়গায় নিয়ে যাব। এই অরুণ, অরুণ, আমার সঙ্গে চল। এই ঘটনা 2-3 দিন চলার পর বাবা ঘটনাটা আমাদের বলতেই আমি আর মৃন্ময় বাবার কথাটা ধরি না। উল্টে আমরা বলি 2 ভাই মিলে যে, বাবা, তোমার বয়স হয়েছে অনেক, তোমার ওই রাত চড়ার পাখির ডাককে হয়তো মানুষের গলার মতো শুনতে লাগছে, তুমি ভুল শুনেছ। এই কথা বলে আমরা বাবার কথাটা এড়িয়ে যাই, বিশেষ করে সেভাবে পাত্তা দিই না। এরপর থেকেই বাবার সঙ্গে আরও একটা নতুন সমস্যা শুরু হয় প্রতিদিন রাতের বেলা। অতীনের কথা বলার মাঝখানে তারানাথ চায়ে চুমুক দিয়ে বলল, কি সমস্যা? অতীন আবারও বলতে শুরু করল, আমার বাবা অসুস্থ বলে আমার বাবাকে প্রায় দিনই রাতের বেলা এই কলঘরে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যেতে হতো। একদিন মাঝরাতে আমার বাবা কলঘর থেকে ফিরে এসে যেই নিজের ঘরে ঢুকতে যাবে, দেখে কি অন্ধকারের মধ্যে তার বিছানার পাশে একটা কালো লম্বা মতন ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে এবং সেই ছায়ামূর্তিটা হাত নেড়ে নেড়ে বাবাকে ডাকছে। বাবা বিছানার পাশে দাঁড়ানো ছায়ামূর্তিটার অবয়ব দেখে বুঝতে পারল না সেই ছায়ামূর্তিটা ছেলে না মেয়ে। এই দৃশ্য দেখা মাত্র আমার বাবা চিৎকার করে ওঠে। বাবার চিৎকার শুনে আমার মা আর আমরা বাড়ির সকলে জেগে যাই এবং যে যার নিজের ঘর থেকে বেরিয়ে এসে দেখি বাবা নিজের ঘরে দরজার সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। বাবাকে তো ওইভাবে কাঁপতে দেখে আমি আর মৃন্ময় বাবার কাছে দৌড়ে যাই এবং বাবাকে ধরাধরি করে ঘরে নিয়ে গিয়ে বসাই। তারপর কিছুক্ষণ জল খাইয়ে বাতাস করার পর বাবা একটু ধাতস্থ হলেই বলে আমাদের, জানিস বড় খোকা, জানিস ছোট খোকা, এই বলে কিছুক্ষণ আগে দেখা সব ঘটনা আমাদের খুলে বলতেই আমরা এবারেও বাবার কথা বিশ্বাস করলাম না। উল্টে বলি,
বাবা, তোমার বয়স হয়েছে, এমনিতেই চোখে কম দেখো। অন্ধকারের মধ্যে কি দেখতে কি দেখেছো, এ তোমার মনের ভুল। বাবার কথায় সেবারেও পাত্তা না দিয়ে আমরা দু ভাই যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ি। ওই দিনের রাতের পর থেকে বাবার মধ্যে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। সেটা হলো, আমি আর বাবা তো প্রতিদিন সকাল সন্ধ্যা গিয়ে মুদির দোকান সামলাতাম। তা পরদিন সকালবেলা আমি স্নান সেরে জলখাবার খেয়ে তৈরি হয়ে বাবাকে মুদিখানার দোকানে যাওয়ার জন্য ডাকতে গেলাম বাবার ঘরে। বাবার ঘরে ঢুকে দেখি বাবা শুয়ে আছে। বাবাকে শুয়ে থাকতে দেখে আমি জিজ্ঞাসা করি, বাবা তুমি মুদির দোকানে যাবে না আজ? আমার এই কথা শুনে বাবা রেগে গিয়ে বলল, আমি আর আজ থেকে কোথাও যাব না, তুই আমার ঘর থেকে বেরিয়ে যা। এই বলে বাবা আমাকে ঘর থেকে বের করে দেয়। এরপর থেকে বাবা ঘরে নিজেকে একেবারে বন্দি করে ফেলে। বাবা ঘর থেকে একদম বেরোতো না। মা বা বাড়ির কারোর সঙ্গে কথা পর্যন্ত বলতো না। সব সময় ঘরে নিজেকে আটকে রাখতো আর বলতো, আমাকে সে নিয়ে যেতে এসেছে, আমাকে সে নিয়ে যেতে এসেছে, আমি কদিন বাদে চলে যাব তার সঙ্গে, আমাকে সে নিয়ে যেতে এসেছে। বাবার এই কথাগুলো শুনে আমরা জিজ্ঞাসা করতাম, বাবা তোমাকে কে নিয়ে যাবে? কিন্তু বাবা আমাদের সেই প্রশ্নের কোনো জবাব দিত না। উল্টে এক কথা বারবার বলে যেত পাগলের মতো। এইভাবে 10 দিন চলার পর বাবা হঠাৎই ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বাবা মারা যাওয়ার 2 দিন পর থেকেই আমাদের 20 বছরের মুদিখানার ব্যবসা রাতারাতি একটা খারাপ পথে মোড় নেয়। বাবা মারা গেছে, বাড়িতে অশৌচ চলছে, কিন্তু দোকান তো বন্ধ রাখা যায় না। অশৌচ চলাকালীন আমি প্রতিদিন মুদির দোকানে বসতাম। অশৌচ চলাকালীন আমি একদিন সকালে দোকানে বসে আছি। বেলার দিক বলে আমার দোকানে লোকজনের ভিড়ও বেশি ছিল, কারণ তখন দোকানে কেনা বেচা চলছিল। হঠাৎ আমাদের গ্রামের মোড়ল আশুতোষবাবু বাজারের ভেতর থেকে চিৎকার করতে করতে এসে আমার দোকানের সামনে এসে দাঁড়ায়। এসে আমার উদ্দেশ্যে বলে, অতীন, তুমি আমাকে এই মাসে কি সর্ষের তেল আর কি সোনামুখের ডাল দিয়েছো? আমি আশুতোষবাবুর এই কথা শুনে অবাক হয়ে জিজ্ঞাসা করি, কি হয়েছে আশুতোষ কাকা? আমার মুখ থেকে কি হয়েছে শোনার পর আশুতোষ কাকা চটে গিয়ে বলে ওঠে, আবার জিজ্ঞাসা করছো কি হয়েছে? এই সর্ষের তেল দিয়ে বেগুন ভাজা আর এই সোনামুখ ডাল রান্না করে খেয়ে আমার বাড়ির লোক খুব অসুস্থ হয়ে পড়েছে। এখন তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন। আশুতোষবাবুর মুখ থেকে তার বাড়ির লোকেদের অসুস্থতার কথা শুনে আমি অবাক হয়ে বলি, কাকা কাকা এ আপনি কি বলছেন? আমার দোকানের সর্ষের তেল আর সোনামুগের ডাল খেয়ে অসুস্থ হয়ে পড়েছে? না 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 না, মানে আপনার কথা ভুল হচ্ছে। আমার এত বছরের দোকান, আমার দোকানের সব জিনিসপত্র ভালো, আপনি জানেন। আপনি তো এত বছর ধরে আমার দোকান থেকে জিনিসপত্র নিচ্ছেন। আজ এসে আপনি হুট করে বলছেন যে আমার দোকানের জিনিসপত্র খারাপ, এটা খেয়ে আপনার না 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 না, মানে আমার এই কথা শুনে আশুতোষবাবু বেজায় রেগে গিয়ে বলল, শোনো অতীন, আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি এখনই আমার সঙ্গে চিকিৎসালয়ে চলো। তাহলে তুমি দেখে বুঝতে পারবে আমি সত্যি বলছি নাকি মিথ্যে বলছি। আশুতোষবাবুর কথা শোনা মাত্র আমি ওনার সঙ্গে আমাদের গ্রামের চিকিৎসালয়ে যাই, আর গিয়ে দেখি সত্যি সত্যি আশুতোষবাবুর বাড়ির সদস্যরা চিকিৎসালয়ে রয়েছে। এই ঘটনার পর থেকে গ্রামের অনেক লোকই প্রায় আমার দোকান থেকে জিনিসপত্র কেনা বন্ধ করে দেয়, কারণ তাঁরাও মোড়ল মশাইয়ের মতো আমার দোকানে এসে এসে বলে যেত আমার দোকানে জিনিসপত্র নাকি খারাপ। আর দোকানের যখন অবস্থা খারাপের পথে তখন আবার হঠাৎ করে একদিন আমার ছোট ভাই মৃন্ময় এসে আমাকে বলে, দাদা, অনেক বছর ধরেই তো এক বাড়িতে একসঙ্গে রইলাম, এবার আমরা আলাদা হয়ে যাব। তুই আমার বাড়ির ভাগটা আমাকে এবার বুঝিয়ে দে। মৃন্ময়ের এই কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমি তখন না পেরে বলি যে, তুই এই কথা আমাকে বলতে পারলি ভাই? তুই দেখতে পাচ্ছিস আমাদের বাড়ির খারাপ সময় চলছে, আমার দোকানটা বন্ধ হয়ে যাওয়ার পথে, তুই এখন এসে কিনা বাড়ির ভাগ চাইছিস? লজ্জা করে না? এই কথা শোনার পর মৃন্ময় আমার সঙ্গে একচোট অশান্তি করে। তারপর মৃন্ময় রাতারাতি বাড়ি ছেড়ে দিয়ে তার বউ আর ছেলে মেয়েদের নিয়ে অন্য একটা বাড়িতে আলাদা হয়ে যায়। কিন্তু সম্পত্তি ভাগের জন্য আমার নামে কোর্টে নালিশ জারি করে।
আমার আর মৃন্ময়ের মধ্যে যখন সম্পত্তি নিয়ে অশান্তি হচ্ছিল, তখন আমার স্ত্রী নন্দার সঙ্গে ইতিমধ্যেই বেশ কিছুদিন ধরে অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো। অদ্ভুত ঘটনাগুলো হলো, আমার স্ত্রী একদিন সন্ধ্যাবেলা রান্নাঘরে রাতে খাবারের জন্য রুটি আর তরকারি বানাচ্ছিল একা। কারণ সেই সময় আমি বাড়িতে ছিলাম না, দোকানে ছিলাম। মা আর শ্রীতমা ছিল ঠাকুর ঘরে, আর আমার ছেলে পল্লব আর আমার বোনের ছেলে নরেন ঘরে বসে দুজনে পড়াশোনা করছিল। নন্দা আটা মেখে নিয়ে যখন তরকারি রান্নার জন্য আনাজগুলো কাটতে যাবে, হঠাৎ করে নন্দা একটা নাকি সুরে হিহি হিহি করে হাসির আওয়াজ শুনতে পায়। আওয়াজটা শুনতে পেতেই নন্দা পিছন ফিরে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। তখন ও ভাবে পল্লব বা নরেন হয়তো ওর সঙ্গে ইয়ার্কি করছে হয়তো। ও তখন বিষয়টাকে পাত্তা না দিয়ে আবার যেই আনাজ কুড়তে যাবে, আবার সেই নাকি একই সুরে হিহি হিহি করে হাসির আওয়াজটা শুনতে পায়। এবং দ্বিতীয়বার যখন ওই হাসির আওয়াজটা শুনতে পায়, তখন নন্দার মনে হতে থাকে ওর কানের চারপাশে কে যেন ওই একইভাবে হাসছে। হাসির আওয়াজটা আবার শুনতে পেতেই নন্দা ভয়ে চিৎকার করতে করতে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। নন্দার চিৎকার শুনে আমার মা আর শ্রীতমা ঠাকুর ঘর থেকে ছুটে আসে আর দেখে নন্দা বারান্দার দাওয়ার এক কোণে বসে ঠকঠক করে কাঁপছে। নন্দাকে ওইভাবে কাঁপতে দেখে আমার মা নন্দার কাছে যায় আর গায়ে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করে, বৌমা, ও বৌমা, তোমার কি হয়েছে মা? এইভাবে বসে কাঁপছো কেন? আর ওই একটু আগে ওইভাবে চিৎকার করছিলে কেন? নন্দা মাকে দেখা মাত্র সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে। কিছুক্ষণ আগে রান্নাঘরের ঘটনাটা সব খুলে বলতেই এরপর মা নন্দাকে বলল, বড় বৌমা, তুমি কানে ভুল শুনেছ। তুমি তো জানো সন্ধ্যা হলেই আমাদের ওই বাড়ির পিছন দিকের জঙ্গলটায় বড় বড় হামবিড়ালের ডাক আর ওই বুনো শিয়ালের ডাক শোনা যায়। তুমি তাদের ডাক শুনতে ভুলবশত হয়তো ওই মানুষের হাসির আওয়াজ বলে ধরেছ। এটা তোমার মনের ভুল ধারণা বৌমা। শোনো শোনো বড় বৌমা, সারাটা দিন তোমার অনেক খাটুনি গেছে। তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও। আমি আর শ্রীতমা আজ রাতের রান্নাটা না হয় করেই নেব। এই বলে মা নন্দাকে ঘরে পাঠিয়ে দেয় ঠিকই, কিন্তু নন্দা ঘরে ঢুকে বিছানায় শুয়ে যখন বিশ্রাম নিচ্ছিল, তখন ওর সমানে মনে হচ্ছিল জানো, ওকে যেন সমানে কেউ আড়াল থেকে দেখছে, ওর উপর লক্ষ্য রাখছে। ও যখনই ঘরে একা থাকতো, ওর সমানে মনে হয় জানো ওকে কেউ আড়াল থেকে লক্ষ্য রাখছে। এই কথা ও আমাকে বলতেই আমি ওর কথা বিশ্বাস করি না। উল্টে আমি রেগে গিয়ে বলি, তুমিও কি বাবার মতো ভুলভাল দেখতে আর শুনতে শুরু করে দিলে? আমার এই কথা শুনে নন্দা বলতো, তুমি বিশ্বাস করো, আমি যখনই ঘরে একা থাকি মনে হয় আমাকে যেন কেউ আড়াল থেকে দেখছে জানো। ওর এই কথা শুনে আমি মোটেও পাত্তা দিতাম না, কারণ তখন আমি কি করে মুদির দোকানটা আবার নতুন করে দাঁড় করাবো এই ভাবনা আমার মাথায় সারাক্ষণ চলছে। এরপর একদিন দুপুরবেলা আমি আর নন্দা খেতে বসেছি। নন্দা ভাতটা ভেঙে যেই মাছের ঝোলটা ভাতের মধ্যে ঢালতে যাবে, দেখে কি ভাতের মধ্যে কালো ছাইয়ের দলা, সঙ্গে সিঁদুর মাখানো পাতিলেবু। ভাতের মধ্যে এইসব জিনিস দেখে নন্দা ভয়ে চমকে ওঠে আর চিৎকার করে বলে ওঠে, ভাতের মধ্যে ছাই আর সিঁদুর মাখানো পাতিলেবু এলো কোত্থেকে? নন্দার পাতের মধ্যে এই দৃশ্য দেখে আমিও চমকে উঠি আর বলি, এইগুলো তোমার পাতে এলো কি করে? হ্যাঁ? এরপর নন্দার সঙ্গে সঙ্গে ভাতটা ফেলে দিয়ে আবার নতুন করে ভাত নিয়ে কোনো রকমে খাওয়া শেষ করলো। এই ঘটনার পর নন্দা যখনই আমার সঙ্গে খেতে বসতো, তখনই ও ভাতের মধ্যে নয় সিঁদুর মাখানো পাতিলেবু, নয়তো একদলা কালো ছাই দেখতে পেত। তাই এখনও বাধ্য হয়ে আমার পাতে ভাত বেড়ে নিয়ে খায়। এরপর অতীনের মুখ থেকে শোনা তার বাড়িতে ঘটে যাওয়া সব ঘটনা বিস্তারিত শোনার পর তারানাথ অতীনবাবুকে বলল, পরশুদিন আমি তোমার গ্রামের বাড়িতে যাব। তোমার মুখে এই ঘটনাগুলো শুনে মনে হচ্ছে তোমার বাড়িতে কোনো অপদেবতা বা অন্য কিছু বাসা বেঁধেছে। তুমি কিচ্ছু চিন্তা করো না অতীন,
পরশুদিন সকালে আমরা ঠিক তোমার বাড়িতে পৌঁছে যাব। তুমি নিশ্চিন্তে থাকো। তারানাথের মুখে এই কথা শোনার পর আমার মনটা খুশিতে উৎফুল্ল হয়ে উঠল। এরপর বাড়ি এসে জামালপুর গ্রামে অতীনদের বাড়ি যাব বলে তাড়াতাড়ি ব্যাগ গোছাতে শুরু করলাম। এরপর পরশু ভোর হতেই আমি, কিশোরী আর তারানাথ আমরা তিনজন মিলে বর্ধমানে জামালপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের জামালপুর গ্রামে অতীনবাবুর বাড়িতে পৌঁছতে পৌঁছতে বেশ বেলাই হলো। অতীনবাবুর বাড়ির উঠোনে প্রবেশ করতেই তারানাথ দাঁড়িয়ে পড়ে। তারানাথকে ওইভাবে দাঁড়িয়ে পড়তে দেখে আমি আর কিশোরী জিজ্ঞাসা করি, জ্যোতিষমশাই, আপনি ভিতরে যাবেন না? এইভাবে দাঁড়িয়ে পড়লেন কেন? কি হয়েছে? তারপর তারানাথ অতীনবাবুর বাড়ির চারপাশটা এই দিক ওই দিক করে একবার তাকিয়ে নিয়ে আমাদের দুজনের উদ্দেশ্যে বেশ গম্ভীর মুখেই বলে, এই বাড়িতে এমন কিছু একটা অতৃপ্ত জিনিস ঢুকেছে যা এই বাড়ির সর্বনাশ করছে প্রতিনিয়ত। তারানাথের মুখে আমরা দুজন এই কথা শুনে অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি জিনিস ঠাকুরমশাই? তারানাথ বলল, দেখো, ঠিক কি জিনিস ঢুকেছে আমি সেটা জানি না, কিন্তু একটা অতৃপ্ত জিনিস বা বস্তু যে ঢুকেছে সেইটা কিন্তু আমি নিশ্চিত। এরপর আমাদের দেখে অতীনবাবুর স্ত্রী নন্দা আর অতীনবাবুর মা সাদর আমন্ত্রণে আমাদের বাড়ির ভিতরে আসতে বলে। তারানাথকে দেখে অতীনবাবুর মা শীতলা দেবী কান্না ভেজা গলায় তারানাথের দুটো হাত ধরে বলেন, বাবা, আমি আমি আমার ছেলে আর ছেলের বন্ধুর মুখে শুনেছি তুমি নাকি অনেক নাম করা জ্যোতিষী। অনেক নিরীহ মানুষকে নাকি তুমি কঠিন বিপদের হাত থেকে রক্ষা করো। আমি জানি বাবা, তুমি একমাত্র আমাদের পরিবারটাকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে পারবে। তুমি যদি না পারো তাহলে যে আমাদেরকে আত্মহত্যার পথ বেছে নিতে হবে। শীতলা দেবীর মুখে এই কথাগুলো শুনে তারানাথ বলল, আপনি কিচ্ছু চিন্তা করবেন না মাসিমা, আমি যখন এসে পড়েছি তখন আমি আপনাদের এই বিপদ থেকে রক্ষা করবই করব। তারানাথ আর অতীনবাবুর মা শীতলা দেবী যখন কথা বলছিলেন, এরই মাঝে আমার চোখ যায় অতীনবাবুর বোন শ্রীতমার দিকে। আমি দেখলাম শ্রীতমা যেন আমাদের এই বাড়িতে আসায় একদম খুশি হয়নি, কারণ তার চোখ মুখ সেই কথাই বলছিল। এরপর দুপুর হতেই আমরা তিনজন স্নান সেরে কলাপাতায় অতীনবাবুর স্ত্রীর হাতে তৈরি গরম গরম ভাত, সোনামুগের ডাল, আলু পোস্ত, কাতলা মাছের কালিয়া, পাঁঠার মাংস আর চাটনি ইত্যাদি ভরপেট খাওয়া দাওয়া করে যেই হাত ধোয়ার জন্য কলতলায় যেতে যাব, হঠাৎ উপরের ঘর থেকে শীতলা দেবীর চিৎকার আমাদের কানে ভেসে আসে। আমরা এই চিৎকার শুনে পড়ি কি মরি হাত না ধুয়েই উপরে ছুটে যাই আর দেখি অতীনবাবুর মা শীতলা দেবী বারান্দায় হাত পা ছড়িয়ে অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। এই দৃশ্য দেখে আমরা সকলে মিলে ধরাধরি করে শীতলা দেবীকে যেই ঘরে নিয়ে যেতে যাব, হঠাৎ তারানাথ আমাদের উদ্দেশ্যে বলে ওঠে, দাঁড়াও, তোমরা কেউ মাসিমাকে মাসিমার ঘরে নিয়ে যেও না, ওই ঘরে নিয়ে গেলেই মাসিমার বিপদ হবে। তারানাথের এই কথা শুনে অতীনবাবু বলেন, কি বিপদ ঠাকুরমশাই? তারানাথ তখন আমাদের কিছু না বলেই শীতলা দেবীর ঘরের দিকে চলে যান। আমরা এইদিকে মাসিমাকে একটা অন্য ঘরে নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করতেই আধ ঘন্টা বাদে অতীনবাবুর মায়ের জ্ঞান ফেরে। ততক্ষণে অবশ্য তারানাথ অতীনবাবুর মায়ের ঘর থেকে ফিরে এসেছেন। অতীনবাবুর মা শীতলা দেবী ধাতস্থ হতেই তারানাথ জিজ্ঞাসা করল, মাসিমা, আপনি বারান্দায় কি করে পড়ে গেলেন? তেল, জল বা অন্য কিছু কি পড়েছিল সেখানে? তারানাথের কথা শুনে শীতলা দেবী বলল, না বাবা, ওইসব কিছু পড়েছিল না। তারানাথ আবার প্রশ্ন করল, তাহলে আপনি শুকনো বারান্দায় পড়ে গেলেন কি করে? শীতলা দেবী তখন একটু কষ্ট করে উঠে বসে বালিশে হেলান দিয়ে পালঙ্কের পাশে টেবিলের উপর থেকে কাঁসার গেলাসটা হাতে তুলে নিয়ে কয়েক ঢোক জল খেলেন। তারপর বললেন, বাবা, আমি যখন ঘর থেকে বেরিয়ে বারান্দায় সিঁড়ি দিয়ে নামতে যাব, ঠিক তখনই ঘরের চৌকাঠ পেরোনোর সময়
আমার মনে হলো যেন আমাকে অদৃশ্য কেউ যেন পিছন দিক থেকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দিল বারান্দায়। আমি আমি তখন ঘর থেকে বারান্দার মেঝেতে হুড়মুড়িয়ে পড়ে গেলাম। এছাড়া জানো বাবা, কাল দুটো অদ্ভুত ঘটনা ঘটেছে আমার সঙ্গে। আমি সেটা অতীনকে বলিনি, কারণ ও ভয় পাবে বলে। মায়ের মুখ থেকে এই কথা শুনে অতীন উত্তেজিতভাবে বলে উঠল, কি কি অদ্ভুত ঘটনা মা? অতীনকে ওইভাবে উত্তেজিত হতে দেখে তারানাথ বলে উঠল, বাবা, তুমি এত উত্তেজিত হও না। আগে আমাকে তোমার মায়ের মুখ থেকে কালকের সব ঘটনা শুনতে দাও। এরপর শীতলা দেবী তখন বলতে শুরু করলেন। আমি দুপুরবেলা প্রতিদিন খাওয়া দাওয়ার পর ছাদে যাই, কারণ আমার বাড়ির ছাদে আমার হাতে তৈরি সুন্দর বাগান আছে। আর সেই বাগানে গিয়ে আমি কিছুক্ষণ সময় কাটাই। কাল আমি ফুল গাছগুলোতে জল দিচ্ছিলাম। ফুল গাছে জল দিতে দিতে হঠাৎ আমার চোখ যায় একটা ডালিয়া ফুলের টবের দিকে। আমি ডালিয়া ফুলের টবটার দিকে তাকাতেই দেখি গাছের গোড়ায় একটা লাল রঙের পুটুলি পড়ে। ডালিয়া গাছের গোড়ায় লাল পুটুলিটা দেখে আমি বেশ অবাক হই আর ভাবি, এই গাছের গোড়ায় লাল পুটুলিটা এলো কি করে। এরপর আমি ওই পুটুলিটা হাতে তুলে নিয়ে পুটুলিটা খুলতেই পুটুলির ভিতর কয়েকটা সব অদ্ভুত অদ্ভুত জিনিস দেখে আমার বুকটা ধড়াস করে ওঠে। তারানাথ তখন বলে উঠল, পুঁটলির ভেতরে কি জিনিস ছিল মাসিমা, যা দেখে আপনি ভয় পান? তখন শীতলা দেবী কাঁপা কাঁপা গলায় বললেন, পুটুলির ভিতর একটা সিঁদুর মাখানো পাতি লেবু, এক গাছা কালো চুল আর একটা সাদা পুতুল, তাতে বেশ করে সিঁদুর মাখানো। আর পুতুলটার মাথার পিছন দিকে একটা পেরেক পোতা। পুটুলিটার ভিতর এইসব জিনিসপত্র দেখে প্রথমে ভাবি ফেলে দেব, কিন্তু আপনি আসবেন দেখে আমি আপনাকে দেখানোর জন্য এই পুটুলিটা আমি রেখে দিয়েছি। এরপর শীতলা দেবী বালিশের তলা থেকে একটা লাল পুটুলি বের করে তারানাথের হাতে দিয়ে বললেন, বাবা, এই সেই পুটুলি। তারানাথ হাতে পুটুলিটা নিয়ে খুলতে খুলতে বলল, তা দ্বিতীয় ঘটনাটা কি মাসিমা? শীতলা দেবী আবার বলতে শুরু করলেন দ্বিতীয় ঘটনাটা। কাল রাতে ঘরে আমি শুয়ে আছি, হঠাৎ আমার পায়ে কে যেন হাত বুলোচ্ছে। আমি প্রথমে ভাবলাম ইঁদুর বা অন্য কোনো পোকামাকড় হয়তো পা চাটছে। তখন আমি উঠে হেরিকেনটা জ্বালাতেই দেখি বিস্ফোরিত দৃষ্টিতে একটা লম্বা ছায়ামূর্তি আমার বিছানার সামনে দাঁড়িয়ে আছে। আর এই দৃশ্য দেখে আমি খুব ভয় পেয়ে যাই। আর আমি তখন সঙ্গে সঙ্গে গুরুমন্ত্র জপ করতে শুরু করতেই আস্তে আস্তে সেই ছায়া মূর্তি মিলিয়ে যায়। ইতিমধ্যেই তারানাথ লাল পুটুলিটা খুলে ফেলেছে। পুটুলিটা খুলে ফেলতেই আমরা সবাই দেখি ওর ভেতর সত্যিকারের একটা সিঁদুর মাখানো পাতি লেবু, একগাছা কালো চুল, একটা সাদা পুতুল, তাতে বেশ করে তেল সিঁদুর মাখানো, আর পুতুলটার মাথার পিছন দিকে একটা পেরেক পোঁতা। এই দৃশ্য দেখে অতীনবাবুর স্ত্রী নন্দা ভয়ে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, মা মা আমাদের আমাদের বাড়িতে এসব কি মা? হ্যাঁ, কি ঘটনা ঘটছে? আর এই ঘটনাগুলো কে ঘটাচ্ছে? নন্দার কথা শেষ হওয়া মাত্র তারানাথ পাঞ্জাবির পকেট থেকে একটা পাথরের মূর্তি বার করল। মূর্তিটা বার করে হাতে নিয়ে অতীনবাবু আর তার
পরিবারের সকলের সামনে বলে উঠল, এই অচেনা মূর্তিটাই এতদিন আপনাদের পরিবারের সর্বনাশ ঘটিয়েছে। এই মূর্তি যার বাড়িতে থাকবে তার সংসারেই অশান্তির কারণ হয়ে দাঁড়াবে। আমি দেখলাম তারানাথের হাতে যে পাথরের মূর্তিটা রয়েছে সেই মূর্তিটা এক নারীর মূর্তি। মূর্তিটার রং খয়েরি। এই মূর্তিটা যে ঠিক কিসের তা বোঝা গেল না, কিন্তু মূর্তিটার গা থেকে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে যা মনকে উতলা করে দেয়। এছাড়া মূর্তিটার গায়ে কোনো বস্ত্র দেখলাম না, সম্পূর্ণ উলঙ্গ। তারানাথ মূর্তিটা হাতে নিয়ে শীতলা দেবীকে বলল, এই যে মূর্তিটা আপনার ঘরে দেখলাম, এই মূর্তিটা কি আপনি কোথাও থেকে কিনেছেন নাকি? তারানাথের কথা শুনে শীতলা দেবী বললেন, না না বাবা, আমি এই মূর্তি কিনিনি। আমাকে এই মূর্তিটা তো আমার মেয়ে দিয়েছে অক্ষয় তৃতীয়ার আগে। শীতলা দেবীর মুখে এই কথা শুনে তারানাথ সঙ্গে সঙ্গে মেঝেতে ছুঁড়ে আছাড় মেরে মূর্তিটা ভেঙে ফেলে। মূর্তিটা ভেঙে যেতেই ওর ভিতর থেকে একটা ছোট সাদা কঙ্কালের মাথা বেরিয়ে আসে, আর সেই কঙ্কালের মাথায় তেল আর সিঁদুর মাখানো। মূর্তিটার ভেতর থেকে কঙ্কালের মাথাটা বেরিয়ে আসতেই অতীনবাবু, তার স্ত্রী নন্দা আর শীতলা দেবী ভয়ে চমকে ওঠেন। ওরা বলে, মূর্তিটার ভেতর কঙ্কালের মাথা এলো কি করে? তারানাথ তখন আস্তে আস্তে গিয়ে অতীনবাবুর বোন শ্রীতমার সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, শ্রীতমা দেবী, আপনি তো ওই মূর্তিটা বানানোর সময় ওই মূর্তিটার মধ্যে তেল সিঁদুর মাখানো একটা কঙ্কালের মুন্ডু ঢুকিয়েছেন, তাই তো? শ্রীতমা তখন তারানাথের দিকে তাকিয়ে ক্রুদ্ধভাবে বলে, কি বাজে কথা বলছেন ঠাকুরমশাই? আমি ওই মূর্তিটার মধ্যে কঙ্কালের মুন্ডু ঢোকাতে যাব কেন? আমার কি খেয়ে দেয়ে কাজ নেই? আর আপনি আমাকে মিথ্যে অপবাদ দিচ্ছেন কেন বলুন তো? এই বলে শ্রীতমা অতীনের কাছে যায় আর বলে, বরদা, ঠাকুরমশাই কি বলছেন? আমি নাকি মূর্তিটার মধ্যে কঙ্কালের মুন্ডু ঢুকিয়েছি? তুই বিশ্বাস কর বরদা, আমি এ কাজ করিনি। শ্রীতমার এই কথা শুনে তারানাথ শ্রীতমা দেবীর তাকিয়ে চিৎকার করে বলে ওঠে, আপনি মিথ্যে কথা বলবেন না শ্রীতমা দেবী। আপনি আপনার দাদার সংসারে চরম সর্বনাশ করার জন্য এই মূর্তির মধ্যে কঙ্কালের মাথা ঢুকিয়েছেন, আর এই মূর্তি আপনার মায়ের হাতে তুলে দিয়েছেন, তাই তো? তারানাথের চিৎকার শুনে শ্রীতমা থতমত খেয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি ওই মূর্তিটার মধ্যে কঙ্কালের মাথা ঢুকিয়েছি, কারণ আমি বরাবর দাদার সংসারে সর্বনাশ চেয়ে এসেছি। শ্রীতমার মুখ থেকে এই কথা শুনে তারানাথ বলে ওঠে, কেন কেন আপনি দাদার সংসারে সর্বনাশ চেয়ে এসেছেন? আপনার দাদা আপনার সঙ্গে কি অন্যায় করেছে? শ্রীতমা তারানাথের এই কথা শুনে কাঁদতে কাঁদতে বলল, বরদা আমার কোনো সর্বনাশ করেনি ঠাকুরমশাই। বরদা আমাকে সারা জীবন আগলে আগলেই রেখেছে, আমার ভালো চেয়েছে। এসবের মাঝে কোথাও গিয়ে আমার মনে হয়েছে এই সংসারে আমি আবর্জনা। মা মারা গেলে হয়তো আমাকে বরদা বৌদি আর ছোড়দা বাড়ি থেকে তাড়িয়ে দেবে সম্পত্তির ভাগ না দিয়েই। তাই আমি সংসারে ভাঙন ধরানোর জন্য আর দাদার সর্বনাশ করার জন্য এক পিশাচ সিদ্ধ কাপালিকের কাছে যেতাম নিয়মিত। তন্ত্র সাধনা শিখতে যেতাম তার কাছে। আর আমি ওনাকে আমার অবস্থার কথা জানাতেই ওই কাপালিক আমাকে এই মূর্তি দেয় আর বলে, এই মূর্তি তোর মা নয় দাদার যে কোনো একজনের ঘরে রাখলেই 2-3 দিনের মধ্যে হাতে নাতে ফল পাবি। আমি সেই কাপালিকের কথা শুনেই অক্ষয় তৃতীয়ার আগের দিনে মূর্তিটা মায়ের হাতে দিই। এই মূর্তিটা মায়ের হাতে দেওয়ার পর থেকেই দাদার সংসারে অশান্তি শুরু হয়ে যায়। কিন্তু মূর্তিটা যে বাবার প্রাণ কেড়ে নেবে আমি তো বুঝতে পারিনি। ঠাকুরমশাই, আমি সম্পত্তির লোভে জঘন্যতম অপরাধটা করেছি, আমাকে ক্ষমা করে দিন। শ্রীতমার এই কথা শুনে শীতলা দেবী রাগে দুঃখে বলে ওঠেন, সর্বনাশী সর্বনাশী মেয়ে তুই! এক্ষুনি
এক্ষুনি আমার চোখের সামনে থেকে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যা তোর ছেলে নরেনকে নিয়ে। তুই এই বাড়িতে থাকলে সর্বনাশ হবে আমাদের। শীতলা দেবীর এই কথা শুনে শ্রীতমা সঙ্গে সঙ্গে শীতলা দেবীর পায়ে পড়ে আর কাঁদতে কাঁদতে বলে, মা, মা আমাকে এবারের মতো ক্ষমা করে দাও মা। এই অন্যায় কাজ আমি আর করব না। শ্রীতমা অনেকবার ক্ষমা চাওয়ার পর শীতলা দেবী ঠান্ডা গলায় বলে ওঠেন, আমি তোকে ক্ষমা করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। সেই শর্ত যদি তুই মানতে পারিস তাহলেই আমি তোকে ক্ষমা করতে পারি। শীতলা দেবীর এই কথা শুনে শ্রীতমা বলল, কি শর্ত মা? শীতলা দেবী তখন বললেন, তুই এই বাড়িতেই থাকবি, কিন্তু তোকে আলাদা রান্না বান্না করে খেতে হবে আজ থেকে। তোর জায়গা হলো আমাদের বাড়ির পিছনে যে ঘরগুলো আছে চাকরদের থাকার জন্য, সেইখানে। শীতলা দেবীর কথা শুনে শ্রীতমা বলল, তুমি যা বলবে আমি তাই করব। আমি ওইখানেই থাকব। এবার থেকে আর এই বাড়িতে পা রাখবো না। পরদিন যখন অতীনবাবুর বাড়ি থেকে আমরা বিদায় নেব, তখন অতীনবাবু তারানাথকে ডেকে বললেন, আচ্ছা ঠাকুরমশাই, আপনি বুঝলেন কি করে ওই মূর্তিটা অভিশপ্ত? অতীনবাবুর কথায় তারানাথের মুখে মুচকি হাসি, কিন্তু কোনো জবাব দিল না। এরপর দেখতে দেখতে 1 মাস কেটে গেল। মাসটা আষাঢ় মাস। সকাল থেকেই বাইরে অল্প অল্প হালকা বৃষ্টি পড়ছে। এই রকমই আষাঢ় মাসে একটা রবিবার দিন সকালে তারানাথের বাড়ির বৈঠকখানায় বসে 3 জনে মিলে আড্ডা দিচ্ছে। বাইরে হঠাৎ দরজায় টোকা পড়তে আমরা তাকিয়ে দেখলাম বাড়ির সদর দরজার সামনে কিশোরীর ছোটবেলার বন্ধু অতীনবাবু হাসি মুখে দাঁড়িয়ে আছেন। তারানাথ অতীনবাবুকে দেখে উঠে গিয়ে সাদর আমন্ত্রণে বাড়ির ভিতর এনে বসায় আর বলে, আরে অতীন যে, তা আবার এখানে কি মনে করে? বাড়ির সবাই ঠিক আছে তো? আবার কোনো বিপদ আপদ হয়নি তো কারোর? তারানাথের মুখে এই কথা শুনে অতীনবাবু বললেন, না না ঠাকুরমশাই, কোনো বিপদ হয়নি। আর বাড়ির সবাই ঠিক আছে। এই কলকাতায় একটা কাজে এসেছিলাম, তাই একবারটি ভাবলাম আপনার সঙ্গে দেখা করে যাই, তাই আজ দেখা করতে এলাম আপনার সঙ্গে ঠাকুরমশাই। এরপর অতীনবাবু তারানাথকে প্রণাম করে বললেন, ঠাকুরমশাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজ আবার আমি নতুন করে সব ফিরে পেয়েছি আপনার জন্য। আগের মতো আবার আমার সাধের 20 বছরের মুদির দোকান রমরমিয়ে চলছে। আর আমার ছোট ভাই মৃন্ময় তার বউ আর ছেলে মেয়েদের নিয়ে নিজের বাড়ি ফিরে এসেছে। আর আমার নামে যে কোর্টে নালিশ করেছিল, আমার ভাই সেই নালিশ তুলে নিয়েছে। আমরা আবার আগের মতো সবাই মিলেমিশে আনন্দ করে একই বাড়িতে আছি। এরপর এ কথা সে কথার পর অতীনবাবু যখন উঠতে যাবেন, তখন তারানাথ জিজ্ঞাসা করল, আচ্ছা অতীন, তোমার বোন শ্রীতমা কেমন আছে? সে কি এখন তোমাদের বাড়িতেই আছে? অতীন যে কথা আমাদের শোনালো, সেই কথা শোনার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। অতীন বলল, ঠাকুরমশাই, আপনারা আমাদের বাড়ি থেকে চলে আসার পর 1 সপ্তাহ বাদে শ্রীতমা নিজের ঘরে গলায় দড়ি বেঁধে আত্মহত্যা করে। শুনছিলেন গল্প তারানাথ তান্ত্রিক অভিশপ্ত মূর্তির আগমন। তারানাথ তান্ত্রিকের চরিত্রে অমিত, বিভিন্ন চরিত্রে রিতম, সৌম্যজিৎ, জ্যোতির্ময়, বর্ণক, সোমা, সৌমিতা এবং সুরজিতা। সমগ্র গল্পের কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পের কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 APS স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর গল্প আমাদের চ্যানেলে শুনতে ভুলবেন না।